প্রিয় দর্শক, টিআইএন সার্টিফিকেট থাকলে রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। আপনার যদি টিআইএন সার্টিফিকেট থাকে অবশ্যই আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। আপনার যদি টিআইএন সার্টিফিকেট থাকে, আপনি করযোগ্য ইনকাম করেন বা না করেন, অবশ্যই আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। আপনি যদি করযোগ্য ইনকাম করেন সেক্ষেত্রে সরকারকে কর দিয়ে রিটার্ন দাখিল করবেন, আর আপনি যদি করযোগ্য ইনকাম না করেন সেক্ষেত্রে জিরো রিটার্ন দাখিল করতে পারবেন। প্রিয় দর্শক, চলুন আজকে এই পর্বের মাধ্যমে আমরা রিটার্ন সম্পর্কে বিস্তারিত জানি। প্রিয় দর্শক, রিটার্ন কি? প্রিয় দর্শক, রিটার্ন হচ্ছে আয়কর কর্তৃপক্ষের নিকটে একজন করদাতার বাৎসরিক আয় ব্যয় এবং সম্পদের বিবরণী যে নির্ধারিত ফর্মে উপস্থাপন করা হয় তাকেই রিটার্ন বলা হয়। এই রিটার্নটি অবশ্যই নির্ধারিত ফর্মে উপস্থাপন করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক যে নির্ধারিত ফর্ম রয়েছে সেই ফর্মেই আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। আপনি চাইলেই নিজের মতো করে তৈরি করা কোনো ফর্মে অথবা আপনার অন্য যে কোনো ফর্মে রিটার্ন দাখিল করতে পারবেন না। প্রিয় দর্শক, এই রিটার্ন ফর্ম আপনি কোথায় পাবেন? সকল কর অফিসে এই রিটার্ন ফর্ম পাওয়া যায়। একজন করদাতা বছরের যে কোনো সময় বিনামূল্যে কর অফিস থেকে এই রিটার্ন ফর্ম সংগ্রহ করতে পারেন। এছাড়াও জাতীয় রাজস্ব বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে nbr.gov.vd, এই ওয়েবসাইট থেকেও আপনারা রিটার্ন ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন। প্রিয় দর্শক, কারা রিটার্ন দাখিল করবেন? প্রিয় দর্শক, আপনি একজন সাধারণ ব্যক্তি, আপনার বাৎসরিক ইনকাম যদি 3,50,000 টাকার উপরে হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। আপনি একজন মহিলা মানুষ অথবা বয়োবৃদ্ধ, আপনার বয়স 65 বছরের উপরে, আপনার বাৎসরিক ইনকাম যদি 4 লক্ষ টাকার উপরে হয় অবশ্যই আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। আপনি একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি অথবা আপনি প্রতিবন্ধী, আপনার বাৎসরিক ইনকাম যদি 4,75,000 টাকার উপরে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনি গেজেটপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, আপনার যদি বাৎসরিক ইনকাম 5 লক্ষ টাকার উপরে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। প্রিয় দর্শক, আয়কর রিটার্ন ফর্মের সহিত কি কি কাগজপত্র দাখিল করতে হয়? প্রিয় দর্শক, আয়কর রিটার্ন ফর্মের সহিত সর্বপ্রথম আপনাকে দিতে হবে টিআইএন সার্টিফিকেট। প্রিয় দর্শক, আপনার যদি টিআইএন সার্টিফিকেট থাকে ওকে, দ্যাটস ফাইন। আর আপনার যদি টিআইএন সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে nbr.gov.vd, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে টিআইএন সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। প্রিয় দর্শক, আপনি যদি নিজেই এই কাজটি করতে পারেন ওকে, দ্যাটস ফাইন। আপনি যদি নিজেই না পারেন সেক্ষেত্রে নিকটস্থ কোনো কম্পিউটারের দোকানে গিয়েও কিন্তু আপনি টিআইএন সার্টিফিকেটটি সংগ্রহ করতে পারবেন। টিআইএন সার্টিফিকেট সংগ্রহ করার জন্য লাগবে হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের কপি। তাহলে 1 নম্বরে আপনাকে টিআইএন সার্টিফিকেট দিতে হবে, 2 নম্বরে আপনাকে জাতীয় পরিচয়পত্রের কপি দিতে হবে, সঙ্গে 1 কপি ছবি দিতে হবে, 3 নম্বরে আপনাকে স্যালারি স্টেটমেন্ট দিতে হবে। আপনি যদি কোনো প্রতিষ্ঠানে অথবা কোনো কোম্পানিতে অথবা কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, সেই প্রতিষ্ঠান থেকে সত্যায়িত স্যালারি স্টেটমেন্ট সে অবশ্যই আপনাকে দিতে হবে। 4 নম্বরে আপনাকে অ্যাকাউন্ট স্টেটমেন্ট দিতে হবে। এই অ্যাকাউন্ট স্টেটমেন্টটি অবশ্যই 1 বছরের হতে হবে। এটি যেমন আমি এই বছরের কথা বলি, 1/7/2022 থেকে 30/6/2023, অর্থাৎ 1 বছরের আপনাকে ব্যাংকের হিসাব বিবরণী দিতে হবে। প্রিয় দর্শক, আপনার যদি কয়েকটা অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ 2টা 3টা 5টা যদি অ্যাকাউন্ট থাকে, প্রত্যেক অ্যাকাউন্টেরই কিন্তু আপনাকে অ্যাকাউন্ট স্টেটমেন্ট বা হিসাব বিবরণী কিন্তু দাখিল করতে হবে। প্রিয় দর্শক, 5 নম্বরে আপনাকে আপনার যদি কোনো সঞ্চয়পত্র থাকে, এফডিআর থাকে, কোনো শেয়ার থাকে, তারও ডকুমেন্টস কিন্তু তারও আপনার সার্টিফিকেট কিন্তু আপনি রিটার্ন ফর্মের সহিত সংযুক্ত করতে হবে। এরপরে আপনার যদি কোনো ফ্ল্যাট বা প্লট থাকে তাহলে এই ফ্ল্যাট বা প্লটের যে ডকুমেন্টস রয়েছে, দলিল
রয়েছে সেটিও কিন্তু রিটার্নের সহিত সাবমিট দিতে হবে। আপনার যদি কোনো বাড়ি থাকে, সেই বাড়ি থেকে আপনি যদি কোনো ভাড়া পেয়ে থাকেন, এই ভাড়া কিন্তু 25,000 টাকার উপর হলে অবশ্যই আপনাকে ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হবে। সেক্ষেত্রে ভাড়ার রিসিপ্ট বা ভাড়ার ডকুমেন্টসও কিন্তু আপনাকে অ্যাড করে দিতে হবে। আপনার যদি কোনো গাড়ি থাকে, সেক্ষেত্রে গাড়ির যে ডকুমেন্টস, আপনার সেই ডকুমেন্টসও কিন্তু আপনাকে অবশ্যই রিটার্নের সহিত অ্যাড করে দিতে হবে। আপনি যদি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নিকট থেকে লোন গ্রহণ করে থাকেন, সেক্ষেত্রে লোনের যে ডকুমেন্টস সেটিও কিন্তু আপনাকে অবশ্যই রিটার্নের সহিত অ্যাড করতে হবে। লোনের সাধারণত ডকুমেন্টস হচ্ছে স্যাংশন লেটার হয়, এছাড়াও লোন যে অ্যাকাউন্ট থাকে সেই লোন অ্যাকাউন্টের স্টেটমেন্ট তুললেও কিন্তু আপনি আপনার যে লোন আছে সেই বিষয়টি প্রমাণ হয়ে যাবে, বা সেই ডকুমেন্টসটা দাখিল করলেও হবে। অর্থাৎ আপনার লোন থাকলে লোনের যে ডকুমেন্ট স্যাংশন লেটার সেটি অবশ্যই আপনাকে রিটার্ন দাখিল করতে হবে, রিটার্নের সহিত দাখিল করতে হবে। এছাড়াও আপনি যদি কাউকে লোন দিয়ে থাকেন, অনেক সময় আমরা দেখি যে চুক্তিপত্র অথবা অন্য কোনো মাধ্যমে আপনি যদি কোনো ব্যক্তি অথবা কাউকে লোন দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি যে লোন দিয়েছেন এই মর্মে যে ডকুমেন্টস সেটিও কিন্তু রিটার্নের সহিত আপনাকে দাখিল করতে হবে। প্রিয় দর্শক, আমি যে ডকুমেন্টসগুলোর কথা বললাম, অনেক সময় আপনার রিটার্ন দাখিল করতে গেলে এখান থেকে কিছু ডকুমেন্টস বাদ যেতে পারে, আবার কিছু ডকুমেন্টস অ্যাড হতে পারে। আপনার আয়ের উপরে, অর্থাৎ আপনার ইনকামের উপরে, আপনার যে সেক্টর থেকে আপনি ইনকাম করছেন সেই ইনকামের উপর ভিত্তি করে আপনার ডকুমেন্টস অ্যাড করতে হয়, ডকুমেন্টস আপনার রিডিউস করতে হবে। এখন দেখা গেল আপনি আপনার বাড়ি নাই, আপনি বাড়ি ভাড়া পান না, সেক্ষেত্রে আপনি কিভাবে বাড়ি ভাড়ার ডকুমেন্টস এখানে অ্যাড করবেন? আবার দেখা গেল আপনি চাকরি করেন না, আপনি ব্যবসা করেন, সেক্ষেত্রে আপনি এখানে কিভাবে স্যালারি শিট দিবেন? অর্থাৎ আপনার আয় যেখান থেকে আপনি করছেন সেই আয়ের উপর বা সেই সেক্টরের উপর ভিত্তি করে কাগজ আপনাকে রিটার্নের সহিত দাখিল করতে হবে। প্রিয় দর্শক, আপনি আয়কর অফিস থেকে রিটার্ন ফর্ম সংগ্রহ করেছেন, রিটার্ন ফর্মটি যথা উপযুক্তভাবে পূরণ করেছেন, প্রয়োজন অনুযায়ী রিটার্ন ফর্মের সহিত আপনি কাগজ অ্যাড করেছেন, অ্যাড করার পরে রিটার্ন ফর্মটি আপনি কোথায় দাখিল করবেন? প্রিয় দর্শক, আপনার যে টিআইএন সার্টিফিকেট রয়েছে সেই টিআইএন সার্টিফিকেটে অবশ্যই আপনার কর অঞ্চল এবং সার্কেলের কথা উল্লেখ আছে। টিআইএন সার্টিফিকেটে যে কর অঞ্চল বা সার্কেলের নাম উল্লেখ আছে, সেই কর অঞ্চলে গিয়ে সেই সার্কেলে গিয়ে আপনাকে অবশ্যই রিটার্ন ফর্মটি দাখিল করতে হবে। প্রিয় দর্শক, রিটার্ন ফর্মটি দাখিল করার পরে সংশ্লিষ্ট অফিস থেকে, সংশ্লিষ্ট সার্কেল অফিস থেকে আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট দিবে। অবশ্যই আপনি এই অ্যাকনলেজমেন্টটি সংগ্রহ করবেন। আপনি যে রিটার্ন দাখিল করেছেন সেটির প্রমাণই হচ্ছে এই অ্যাকনলেজমেন্ট। আপনি রিটার্ন দাখিল করলেন, অ্যাকনলেজমেন্ট সংগ্রহ করলেন না, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি ঝামেলায় পড়বেন। আপনি যে রিটার্ন দাখিল করেছেন সেই প্রমাণপত্র আপনার কাছে না থাকলে। তাই অবশ্যই রিটার্ন দাখিল করার পরে অ্যাকনলেজমেন্ট আপনাকে সংগ্রহ করতে হবে। কখন আপনি রিটার্ন ফর্ম দাখিল করবেন? প্রিয় দর্শক, জুলাইয়ের 1 তারিখ থেকে 30শে নভেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল করা যায়। তবে সচরাচর আপনার অক্টোবর নভেম্বর হচ্ছে এটি উত্তম সময় রিটার্ন দাখিল করার জন্য। আর নভেম্বরের 30 তারিখ হচ্ছে আপনার হচ্ছে শেষ দিন আর কি, শেষ তারিখ 30 নভেম্বরের 30 তারিখের মধ্যে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। প্রিয় দর্শক, আপনি যদি নির্ধারিত সময়ের মধ্যে আপনি রিটার্ন যদি দাখিল না করেন, আপনার টিআইএন সার্টিফিকেট আছে অথবা আপনি করযোগ্য ইনকাম করছেন, আপনি যদি নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করেন, সেক্ষেত্রে আপনার কি হবে? সেক্ষেত্রে জেল হবে না জরিমানা হবে? একটা প্রশ্ন তো থাকতেই পারে যে আমি করযোগ্য ইনকাম করছি কিন্তু আমি সরকারকে কর দিচ্ছি না, ঠিক আছে, তাহলে আমার কি হবে? প্রিয় দর্শক, এরকম যদি হয় যে আপনি করযোগ্য ইনকাম করছেন, আপনার টিআইএন সার্টিফিকেট আছে আর রিটার্ন দাখিল করছেন না, এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি দেশে যে নাগরিক হিসেবে নাগরিক সেবা পাওয়ার কথা, আপনি যে দেশের একজন নাগরিক হিসেবে আপনার যে নাগরিক সেবা পাওয়ার কথা, সেই নাগরিক সেবা থেকে কিন্তু আপনি বঞ্চিত হতে পারেন। কীরকম সেটি? ধরুন আপনি দেশের নাগরিক হিসেবে অবশ্যই আপনার ব্যাংকে এফডিআর করার আপনার রাইটস আছে, দেশের নাগরিক হিসেবে অবশ্যই আপনার কোনো জমি, ফ্ল্যাট বা প্লট ক্রয় করার আপনার অধিকার আছে। এখন দেখা গেল আপনি ফ্ল্যাট বা প্লট ক্রয় করতে চাচ্ছেন অথবা 10 লক্ষ টাকা ব্যাংকে এফডিআর করতে চাচ্ছেন, এরকম কার্যক্রম যদি আপনি করতে চান নাগরিক হিসেবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই অন্যান্য কাগজপত্রের সহিত
আপনি যে রিটার্ন দাখিল করেছেন সেই রিটার্ন দাখিল করার পরে যে অ্যাকনোলেজমেন্টটি দেয় সেই অ্যাকনোলেজমেন্টও কিন্তু আপনাকে অবশ্যই অ্যাড করে দিতে হবে। অর্থাৎ বাংলাদেশ সরকার এখন যে নিয়ম করেছে সেই নিয়ম অনুযায়ী কিছু সেক্টর নির্ধারণ করেছে, সেই সেক্টরে একজন নাগরিক যদি নাগরিক সেবা নিতে চায় অবশ্যই তাকে অন্যান্য কাগজপত্রের সহিত রিটার্নের কপি বা অ্যাকনোলেজমেন্টের কপিও কিন্তু দাখিল করতে হবে। এছাড়াও আপনি যে আয়কর কর্তৃপক্ষ যদি একতরফা কোনো সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত আপনাকে মেনে নিতে হবে, জরিমানা করলে সেই জরিমানা আপনাকে পরিশোধ করতে হবে। অনেক ধরনের আইনি ঝুট ঝামেলায় আপনি পড়তে পারেন। তাই দেশের নাগরিক হিসেবে আপনি যদি করযোগ্য ইনকাম করেন অবশ্যই আপনি রিটার্ন দাখিল করবেন, সরকারকে কর দিবেন। প্রিয় দর্শক, পর্বটি এখানেই শেষ করলাম। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকবেন, আইন জানবেন, আইন মানবেন, ঝামেলামুক্ত জীবনযাপন করবেন। কথা হবে পরবর্তী পর্বতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।